আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসির ম্যাথ কেয়ার একাডেমির আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে থাকছি আমি ইয়াসির আল সাদি, বিএসসি অনার্স তৃতীয় বর্ষ, অধ্যয়নরত গণিত বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে আমি আলোচনা করব সেট সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানের প্রথম অংশ নিয়ে। আজকের ক্লাসটি তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে এবং যে যেখান থেকে দেখছো বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মাঝে, যাতে করে তারা এই ক্লাসগুলি করতে পারে এবং ক্লাসে শেখানোর প্রত্যেকটা বিষয় শিখতে পারে। তো চলো আর সময় নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি মূল আলোচনা। দেখো, আমরা বোর্ডে লিখে রেখেছি আমাদের সেট সম্পর্কিত গাণিতিক সমাধানের প্রথম অংশ। আজকে আমরা শিখব কি করে একটা সেটকে গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো সেরকম 5টা ম্যাথ আমরা বোর্ডে লিখে রেখেছি। এই 5টা সলভ করার মাধ্যমে আমরা এই বিষয়টা পূর্ণাঙ্গ ধারণা নিব ইনশাআল্লাহ। তো চলো আমরা 1 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করে দেখি। আমি প্রশ্নটাকে বোর্ডের বাম পাশে আরেকবার একটু বড় করে তোমাদের বোঝার সুবিধার জন্য উঠাই নিচ্ছি। তাহলে কি বলা হলো, x² is greater than 9 এবং x³ is less than 130। আচ্ছা, এইটা বলা আছে আমার 1 নাম্বার প্রশ্নে। এখন খেয়াল করো, যখন একটা সেট যখন আমার গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে, এর দুইটা অংশ দেওয়া থাকবে। কয়টা অংশ? দুইটা অংশ। তাহলে কোনটা কোনটা? দেখো, এই যে x belongs to n, এটা হচ্ছে আমার প্রথম অংশ। এটা কি? প্রথম অংশ। আর এই যে x² is greater than 9 এবং x³ is less than 130, এইটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। ওকে, আচ্ছা, এখন আগে আমার প্রথম অংশ সলভ করতে হবে। তাহলে একটা সেট যখন গঠন পদ্ধতিতে থাকবে, আমরা তখন একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। অবশ্যই আমাদের কি করতে হবে? দুইটা অংশ থাকবে। তাহলে কোনটা কোনটা? এই x belongs to n, এটা হচ্ছে আমার প্রথম অংশ, আর x² is greater than 9 এবং x³ is less than 130, এটা হচ্ছে আমার সেকেন্ড অংশ। তাহলে প্রথম অংশ আগে সলভ করতে হবে, তারপরে আমাদের দ্বিতীয় অংশে যাইতে হবে। প্রথম অংশ যদি সলভ করতে না পারি, দ্বিতীয় অংশ সলভ করে আমাদের লাভ হবে না যদি করতে পারি। তো আগে আমাদের প্রথম অংশ বুঝতে হবে। তাহলে প্রথম অংশে কি বলা আছে? দেখো, বলা আছে যে x belongs to n। এখন এই x belongs to n, এখানে দেখো বলা আছে n। তাহলে n টা আসলে কি? এই যে n টা আসলে কি? এই n টা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে n হচ্ছে আমার কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলি? n দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। কি বললাম? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তো কতগুলি আছে? এরকম 1 2 3 4 5 6 7, এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? তাহলে শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আমার এরকম মানে ইনফিনিটি পর্যন্ত অসংখ্য সংখ্যা আছে, সেই প্রত্যেকটা কি আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে আমার এই স্বাভাবিক সংখ্যা এখানে বলা আছে। তাহলে আমরা প্রথম অংশ সলভ করলাম। তাহলে প্রথম অংশ আমরা কি বুঝলাম? প্রথম অংশ হচ্ছে আমার n কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা কতগুলি? এই 1 থেকে শুরু করে, যদি শূন্য থেকে বড়, তার মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা পূর্ণ ধনাত্মক সংখ্যা আছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বোর্ডে 1 থেকে 7 পর্যন্ত লিখে বাকিটা ডট ডট দিয়ে আমরা ইনফিনিটি লিখলাম। তো এখন এখানে যে সেটটা গঠন হলো, এটা কি সেট বলো তো? এটা হচ্ছে অসীম সেট। তাহলে অসীম সেটের সংজ্ঞা আমরা কি বলেছিলাম? যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় তাকে বলা হয় অসীম সেট। তাহলে এটা কি অসীম সেট নয়? তাহলে স্বাভাবিক সংখ্যা তো আমার, আমি এই যেখানে 7 মধ্যে লিখে দেখা হয়েছে ডট ডট দিয়ে ইনফিনিটি লিখেছি, তার মানে এই ডট ডটের ভিতর আরো সংখ্যা আছে। তাহলে কি এই সেটটা আমার নির্দিষ্ট নয়। তাহলে এর জন্য এটা আমার কি আছে এখন? অসীম সেট। তাহলে অসীম সেট থেকে এটাকে আমাকে সসীম সেট বানাতে হবে। তার মানে কি?
যে সেটের উপাদান সংখ্যা হবে নির্দিষ্ট। তাহলে এই অসীম সেটকে সসীম সেট বানানোর জন্য প্রথম অংশের পরে দেওয়া হয় দ্বিতীয় অংশ। এখন এই প্রথম অংশ সলভ করে আমরা এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো লিখেছি, এই লেখা এই স্বাভাবিক সংখ্যাগুলোর মাধ্যমে আমরা এখন দ্বিতীয় শর্তটা ভাঙানোর চেষ্টা করব, এবং ভাঙাতে পারলেই আমরা আমাদের এই কোন স্বাভাবিক সংখ্যাগুলো আমার এই সেটের উপাদান হবে সেটা আমরা বের করতে পারবো। তো চলো আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি। দ্বিতীয় শর্ত কি বলেছে দেখো। দ্বিতীয় শর্তে প্রথমে বলা আছে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9। এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা বোঝাচ্ছে দেখো x স্কয়ার, অর্থাৎ এই x এর যে মান হবে এই মানের বর্গ হবে এই 9 এর থেকে বড়। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলছি, x এর যে মান হবে, সাপোজ ধরো আমি x এর মান নিলাম 1, তাহলে এই 1 এর উপর যখন আমি বর্গ করব তখন আমার কি হতে হবে? অবশ্যই এই বর্গ আমার কি হতে হবে? এই 9 এর থেকে বড় হতে হবে। যদি 9 এর থেকে ছোট হয় তাহলে হবে না। আচ্ছা, তাহলে আমি দেখো প্রথম অংশ ভেঙে আমি এখানে স্বাভাবিক সংখ্যা আমি লিখে রেখেছি 7 পর্যন্ত। তো আমি এগুলো একটু প্রয়োগ করে দেখি যে কোনটা কোনটা আমার এখানে মিলে। ঠিক আছে, প্রথম শর্তের জন্য প্রথম শর্ত কি বলা আছে যে দেখো x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9। এইটা আমরা একটু ভাঙানোর চেষ্টা করে দেখি। তাহলে x এর মান শুরুতে আমি দেখো কত আছে? 1 আছে, আমি 1 নিব। ওকে, তাহলে 1 এর উপর স্কয়ার দেব, যেহেতু আমার এখানে স্কয়ার আছে আমি দেব 9। তাহলে দেখো 1 এর উপর স্কয়ার করে কত হয়? তাহলে 1 নট গ্রেটার দ্যান 9। তাহলে 1 কি 9 সমান? 9 থেকে কিন্তু ছোট, তাহলে আমার 1 হবে না। 1 যেহেতু হবে না তাহলে আমি 1 এর পরে আমরা আসি, তাহলে x স্কয়ার 9, তাহলে 1 এর পরে কত আছে? 2 আছে, 2 বসাই, 2 এর উপর স্কয়ার, তার মানে কত? 4 নট 9। তাহলে কি হলো? তাহলে দেখো 1 এবং 2 হলো না। তাহলে 1 এবং 2 হলো না, তাহলে পর্যায়ক্রমে আমরা 3 এ যাব। পর্যায়ক্রমে আমরা কি করব? 3 এ যাব। তাহলে 9, তাহলে এখানে বসাই 3 9। তাহলে আমার 3 এর উপর স্কয়ার করে কত হয়? 9। তাহলে হলো? এটা হলো না। এখন প্রশ্ন তোমাদের আসতে পারে যে ভাইয়া এখানে তো আমার 9 আর 9 সমান হলো, তাহলে তো এটা আমার এই সেটে একটা উপাদান হওয়ার কথা। এখানে একটা মজার বিষয় আছে দেখো, 9 আর 9 তো আমার সমান, 9 ইজ গ্রেটার দ্যান 9। তাহলে আমি এখানে কি পাইছি? 9 ইজ গ্রেটার দ্যান 9, তাই না? এটা তো 9 সমান, তাহলে এটা তো আমার একটা উপাদান হওয়ার কথা। হ্যাঁ, এটা 9 এর, এটা আমার এই সেটের একটা উপাদান হইতো যদি এরকম বলতো, এরকম যদি আমার সত্যটা দেওয়া থাকতো। কি বলা আছে যে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 9, অর্থাৎ x এর মান এমন হবে যার বর্গ কি হবে? 9 এর সমান বা 9 এর থেকে বড়, তখন আমার এটা কি হতো? এই সেটের একটা উপাদান হতো। কিন্তু আমার যেহেতু এখানে ইকুয়াল 9, ডাইরেক্ট বলা আছে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9, অর্থাৎ x এর এমন মান হবে যার বর্গ হবে 9 এর থেকে বড়, তাহলে সমানও হওয়া হবে না। তাহলে কি হতে হবে? 9 এর থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে আমার যেহেতু সমান বড় নয়, সেক্ষেত্রে এটা আমাদের উপাদান হবে না। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা পরবর্তীটা দেখি। আচ্ছা, তাহলে এগুলো আমার হলো না, আমি এগুলো মিশাই দিচ্ছি। আমরা 3 পর্যন্ত দেখছি, তাই না? তাহলে আমরা এখন একটু 4টা একটু দেখার চেষ্টা করি। দেখো, তাহলে আমার কি আছে যে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9। তাহলে আমি x এর মান কত বসাবো? এই যে 4, তার উপর স্কয়ার দাও, স্কয়ার আছে, তাহলে কত হবে? 69। তাহলে দেখো 9 এর থেকে 16 কি বড়, তাহলে এই যে 4, তাহলে এই 4টা কি হবে? এই 4টা কি? এই 4টা আমরা একটা পাইলাম, আমাদের শর্তের সাথে মিল আছে। এরপরে আমরা দেখব 5। তাহলে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9, আমরা এখানে দেখব হচ্ছে 5। তাহলে 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হবে? 25 ইজ গ্রেটার দ্যান 9। তাহলে দেখো এটাও কিন্তু আমার 9 এর থেকে বড়, সুতরাং 5 ও কিন্তু আমাদের হবে। তাহলে 5 ও একটা আমাদের হলো। আচ্ছা, একইভাবে যদি দেখো আমরা 6 এবং 7 ও করে দেখি, সেটাও কিন্তু আমরা 9 এর থেকে বড় পাচ্ছি। তাহলে আমার 6 এবং 7 এই দুটো কিন্তু হবে, আমরা দেখালাম না। দেখো 4 এবং 5 যদি আমার 9 এর থেকে বড়, 4 এবং 5 এর বর্গ যদি 9 থেকে বড় হয়, তাহলে অবশ্যই 6 এবং 7 এর বর্গ 9 থেকে বড় হবে।
এটা স্বাভাবিক, এটা আমি আর দেখালাম না এই কারণে। তাহলে আমরা দেখো প্রথম শর্ত ভাঙায় আমরা 4 5 6 7 কে পাইলাম। প্রথম শর্ত ভাঙায় আমরা 4 5 6 7 কে পাইলাম। এখন দেখো দ্বিতীয় অংশের প্রথমটাকে ভাঙায় এটা আমরা পাইছি, এখানে আমাদের আরেকটা অংশ জুড়ে দেওয়া আছে, এইটাকে আমাদের এখন সলভ করতে হবে, এরপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কোনটা হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, আমরা n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার স্বাভাবিক সংখ্যা কি, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এরকম আমরা প্রথম 7টা সংখ্যা লিখে বাকিটাকে ডট ডট দিয়ে শেষে ইনফিনিটিভ দিয়ে আমরা প্রথম অংশটুকুকে ভাঙালাম। এরপরে দ্বিতীয় অংশের প্রথম যে অংশটা আছে সেটাকে ভাঙাতে কি বললাম, এখানে কি বলা আছে, x² is greater than 9, অর্থাৎ x এর মান এমন হবে যার বর্গ 9 থেকে কি হবে, বড় হবে। তার ভাঙায় আমি এখান থেকে 4 5 6 7 কে পাইছি। তাহলে এখন দেখো এই 1 2 3 আমার দরকার নাই, এই ডট ডট ইনফিনিটিভ দরকার নাই। তাহলে আমি প্রথম অংশকে ভাঙায় 4 5 6 7 কে যেতে পাইছি, এই 4 5 6 7 এর মধ্যে থেকেই আমার এই সেটের উপাদান আমরা নির্ণয় করব। দেখো তাহলে আমি কত পাইছি না, দেখো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের প্রথম অংশ মিলে আমরা এই কয়েকটা পাইছি। এখন এই কয়েকটা ব্যবহার করে দ্বিতীয় অংশের এই শেষের যে শর্তটুকু আছে আমরা একটু প্রয়োগ করার চেষ্টা করে দেখি। তাহলে কি বলা আছে, x³ is less than 130, অর্থাৎ এখানে আবার বলা হলো যে x এর মান এমন হবে যার ঘন হবে 130 অপেক্ষা ছোট। ঠিক আছে, কি বললাম, x এর মান এমন হবে যার ঘন হবে 130 অপেক্ষা ছোট, বড় হওয়া কিন্তু যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা একটু প্রয়োগ করার চেষ্টা করি। চার যদি বসাই, তার 4 এর উপর আমার ঘন, তাহলে কত হবে, দেখো 4 এর ঘন তার কত, 64, 130। দেখো আমার কি বলা হয়েছে যে x এর মান এমন হবে যার ঘন হবে কি 130 অপেক্ষা ছোট। তাহলে আমার x এর মান এখানে কত, 4, তারপর কিউব করে কত আসলো, 64। তাহলে 64 এটা কি আমার 130 থেকে ছোট নয়, অবভিয়াসলি ছোট। তাহলে এই জন্য আমার 4 একটা উপাদান আমরা আবার পাইলাম। এখন আসি 5-এ, এখন আসি কোথায় 5। আচ্ছা দেখো দুঃখিত, দেখো 5, তাহলে x³ 130, আমরা যদি এখন 5 কে এখানে রাখি, 5 এর উপর কিউব 130, তাহলে কত হবে, 125 is less than 130। তাহলে দেখো 125টাও কি 130 এর থেকে ছোট, তাই না? তাহলে 125টাও যেহেতু 130 এর থেকে ছোট, তাহলে 5 হবে আমার এটা একটা উপাদান সংখ্যা। তাহলে এইখান থেকে এখন দেখো আমি যদি এখানে 6 নেই, 5 এর জায়গায় 6 নেই, তাহলে কিন্তু আমার এই 6 এর ঘনটা কিন্তু 130 এর বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 আমার এই সেটের উপাদান হবে না। আর যদি 7 নেই, 7 নিলেও কিন্তু আমার এই 130 এর বড় কি হয়ে যাচ্ছে, উপাদান সংখ্যা হয়ে যাচ্ছে। সুতরাং 7ও কিন্তু এই সেটের উপাদান সংখ্যা হবে না। তাহলে আমরা কত পাইলাম, 4 আর 5। তাহলে আমরা কত পাইছি, 4 আর 5। ওকে, তাহলে আমাদের এই সেটটাকে যদি আমি এখন তালিকা পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমি কত লিখব, আমার অ্যানসার আসলো 4 আর 5। আশা করি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমার তালিকা পদ্ধতিতে অ্যানসার কত আসলো, 4 আর 5। ঠিক আছে, এখন দেখো 2 নাম্বারটা একই জিনিস, 2 নাম্বারটাও সেম জিনিস, একটু চেঞ্জ আছে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি, আশা করি 1 নাম্বারটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার কোশ্চেন আমার কি বলেছে, যদি 1 নাম্বার প্রশ্নটা কারো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি আবারও বলছি, 1 নাম্বার প্রশ্ন বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবা। এবং আচ্ছা, এখন এইটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো
এখানে কি বলছে আমি একটু আগে কি বললাম যে এই সেটের যখন গঠন পদ্ধতিতে থাকবে তখন দুইটা শর্ত থাকবে, প্রথম শর্ত সলভ করে দ্বিতীয় শর্ত সলভ করতে হবে। তাহলে এই দ্বিতীয় প্রশ্নের প্রথম শর্তটা আসলে কি? এই দ্বিতীয় প্রশ্নের প্রথম শর্তটা কি? এইটা প্রথম অংশ আগে কথা, প্রথম অংশ, আর এই যেটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় শর্ত যেটা বলো। আচ্ছা, তাহলে এইটার প্রথম অংশে কি বলা আছে দেখো, x belongs to z। আচ্ছা ভাই, z মানে কি? একটু আগে তো আমরা n শিখলাম, তাই না? z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। z মানে কি? পূর্ণ। তাহলে z মানে কি? এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি ভাইয়া? মনে রাখবে দশমিক এবং ভগ্নাংশ। দশমিক কি? এই যেমন 1.0234 এর যে দশমিক, তাহলে এই ধরনের। আর ভগ্নাংশ কি? 1/2, 3/2 এরকম। তাহলে দশমিক এবং ভগ্নাংশ এইরকম সংখ্যা ব্যতীত ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমি বুঝাতে পারছি? দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে রাখবে, আমি আবার বলছি, দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত সকল সংখ্যাই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের হচ্ছে দশমিক এবং ভগ্নাংশ ছাড়া প্রত্যেকটা কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে আমি এরকম একটা সেট তৈরি করে নিই। তাহলে আমি -3 নিলাম, -2 নিলাম, -1 নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ ডট 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 প্লাস ইনফিনিটিভ। আচ্ছা, এখন বোঝো, ভালো করে বোঝো। আমার প্রথম শর্ত কি বলা ছিল? x belongs to z। z মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমরা কি বুঝি? যে দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত সকল সংখ্যা, ঋণাত্মক এবং ধনাত্মক সকল সংখ্যা কি? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখো, নেগেটিভ ইনফিনিটিভ থেকে ডট ডট দিয়ে আমরা কিছু সংখ্যা লেখার পরে আমরা এখানে আবার বোর্ডে লিখেছি -3, -2, -1, এবারে 0, 1, 2, 3, এবার ডট ডট প্লাস ইনফিনিটিভ। অর্থাৎ এই নেগেটিভ ইনফিনিটিভ থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত যতগুলা দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত পূর্ণ সংখ্যা আছে, দশমিক এবং ভগ্নাংশ ব্যতীত এই মাইনাস ইনফিনিটিভ থেকে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আর সেই প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে যে সেট গঠিত হয়েছে এখানে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট, যেটা আমার প্রথম অংশে বলা আছে। তাহলে আমি কি নিয়েছি দেখো, মাইনাস ইনফিনিটিভ থেকে আমি ডট ডট দিয়ে কিছুটা আমি উপাদানকে এখানে লিখে, আবার দেখো তিনটাকে আমি এখানে, তাহলে নেগেটিভ 3টা নিয়েছি, পজিটিভ 3টা নিয়েছি, মাঝখানে শূন্য একটা নিয়েছি, এরপরে ডট ডট দিয়ে আবার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বুঝাইছি। তাহলে এই যে বোর্ডে আমি যে কয়েকটা উপাদান লিখেছি, এই কয়েকটা উপাদান নিয়ে আমরা কাজ করব। এখন এই দেখো, এই সেটটা কি আমার নির্দিষ্ট হলো? নয় কিন্তু। নেগেটিভ ইনফিনিটিভ থেকে এই পর্যন্ত ডট ডট দিয়ে পরের থেকে আমি লিখেছি। আবার দেখো 0 থেকে 3 পর্যন্ত লিখে বাকিটা ডট ডট দিয়ে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমি লিখেছি। তাহলে এই যে এখানে তো অনেক সংখ্যা আছে, তাহলে এটাও কি আমার একটা অসীম সেট। কারণ কি দেখো, আমি এখানে এই কয়েকটা মান নির্দিষ্ট করে লিখলো, এই কয়েকটা মান কিন্তু এই পূর্ণ সংখ্যার সেট নয়। আরো আছে মাইনাস ইনফিনিটিভ থেকে এই -3 এর আগ পর্যন্ত প্রত্যেকটা সেটের উপাদান, তেমনি এই 3 এর পরে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এই সেটের উপাদান। তাহলে এখন কি করতে হবে? এখন এই সেটের তালিকা পদ্ধতিতে কোন কোন উপাদান আমাদের এখান থেকে হবে সেটা আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা দ্বিতীয় অংশটা সলভ করব। তাহলে আমরা প্রথম অংশ সলভ করে এটা পেয়েছি, এখন দ্বিতীয় অংশ আমরা সলভ করব। দ্বিতীয় অংশের প্রথম শর্তটা কি দেওয়া আছে দেখো। দ্বিতীয় অংশের প্রথম শর্ত আমার এখানে দেওয়া আছে যে x² is greater than 5।
x স্কয়ার ইজ গ্রেটার দেন কি 5, এর মানে কি? এর মানে বুঝতে হবে যে x এর এমন মান হবে যার বর্গ হবে 5 অপেক্ষা বড়। আমি আবার বলছি, x এর এমন মান হবে যার বর্গ হবে 5 অপেক্ষা বড়। আচ্ছা, আমরা এখানে আরেকটু মান বাড়াই। ওকে, ডট 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 থাক। আমরা এখানে -6 -5 -4 কে আমরা অ্যাড করি, ঠিক আছে? তাহলে এখানে আমরা তাই করি 4 5 6 তারপর ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এটা কেন আমরা অ্যাড করলাম আমি একটু পরে বলছি, কেন আমি একটু মান বাড়ালাম। আচ্ছা, এখন দেখো আমরা পর্যায়ক্রমে মানগুলো একটু বসানোর যদি চেষ্টা করে দেখো। প্রথমে আমরা দেখো শুরুতে এখানে কত আছে -6, তাহলে -6 যদি বসাই, খেয়াল করো আমি এই কারণে বাড়ালাম। আমার এখানে শর্তটা কি বলা আছে দেখো, যে x স্কয়ার ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ x এর মান এমন হবে যার বর্গ 5 অপেক্ষা বড় হবে। তাহলে আমি যদি এখানে 3 থেকে নেই, শুধু আমার একটা 3 হচ্ছে, তো যাতে শুধু 3 না হয় আরো করতে আমরা উপাদান যেন পাই, এই কারণে মূলত আমি 6 পর্যন্ত বাড়াইছি। আচ্ছা, তাহলে আমি শুরুতে -6, তাহলে -6 এর মধ্যে যদি আমি বর্গ করি তাহলে আমার কত আসবে দেখো 36, তাই না 5। তাহলে দেখো, তাহলে আমার এই -6 এর উপাদান তার বর্গ 30 কত হলো 36, যা 5 অপেক্ষা কি বড়, তার মানে -6 একটা হবে। -6 যদি আমার এই সেটে একটা উপাদান হয়, অবশ্যই +6 একটা উপাদান হবে। তাহলে -6 এবং +6 উভয়ই যেহেতু এই সেটে একটা উপাদান, তাহলে এই জন্য আমরা এখানে লিখতে পারবো যে +-6 হবে আমার এই সেটের এই প্রথম দ্বিতীয় অংশের প্রথম শর্ত অনুযায়ী একটা উপাদান। আমরা এটা লিখে নিলাম। এখন আসো এই -5 যদি বসাই তাহলে কত আসবে দেখো 25, তাই না? দেখো তাহলে কত আসবে 25, যা কি 5 এর থেকে বড়। তাহলে -5 দেখো তাহলে আমি আবার বলছি, তাহলে x এর মান এমন মান বসাতে হবে যার বর্গ হবে 5 এর থেকে বড়। তাহলে আমি -6 বসাতে দেখো 36, যা 5 এর থেকে বড়। -5 বসাই পেলাম 25, যা 5 এর থেকে বড়। -5 বসায় যদি আমি 5 এর থেকে বড় পাই, অবশ্যই +5 বসালে আমি 5 এর থেকে কি পাবো, অবশ্যই বর্গ বড় পাবো। তাহলে আমার এখানে লিখতে হবে +-5 গেল দুইটা। এখন আসো দেখো, আমি যদি -4 বসাই তাহলে আমি x স্কয়ার ইজ গ্রেটার দেন 5, আমি যদি -4 বসাই দেখো তাহলে -4 এর স্কয়ার, আমি এখানে কত 5, তাহলে 4 এর উপর বর্গ করলে কত হয় 16, আর -5। দেখো এটাও কিন্তু আমার 5 এর থেকে বড়, সুতরাং -4 হবে সেটার একটা উপাদান। -4 যদি -4 এর বর্গ যদি আমার 5 এর থেকে বড় হয়, অবশ্যই +4 এর বর্গ কি হবে 5 এর থেকে বড়। তো এই জন্য আমি এখানে লিখতে পারবো যে +-4। আচ্ছা, তাহলে আমি -4 পর্যন্ত গেলে বা -3 তে আসো, তাহলে -3 এর উপর যদি স্কয়ার করে দেখো 5, তাহলে কত আসবে দেখো, তাহলে 9 এখানে 5, তাহলে -3 বর্গ করলে হয় 9, যা 5 এর থেকে বড়। তাহলে -3 কি হবে, সেটা একটা উপাদান হবে, তাই না? তাহলে -3 যদি হয় +3 অবশ্যই হবে সেটা একটা উপাদান। তাহলে এই জন্য আমি এখানে লিখব +-3। এখন দেখো, আমি যদি 2 এর উপর বর্গ করি, তাহলে -2 এর উপর যদি বর্গ করি তাহলে আমার কত আসবে 4 is not greater than 5, তাহলে -2 এর বর্গ করলে আসে 4, যা আমার 5 এর থেকে ছোট, এই কারণে আমার এটা নেওয়া যাবে না। তাহলে এই +-3 পর্যন্ত হচ্ছে আমার এই দ্বিতীয় অংশের প্রথম শর্ত বিশ্লেষণ করে আমরা এই অসীম সেট থেকে এই উপাদানগুলিকে আমরা খুঁজে বের করলাম। তাহলে এই পূর্ণ সংখ্যার অসীম সেট থেকে আমরা এই দ্বিতীয় অংশের প্রথম শর্ত বিশ্লেষণ করে এই 4টি উপাদানকে খুঁজে বের করলাম। এখন এই 4টি উপাদানের মধ্যে বিশ্লেষণ করে দ্বিতীয় শর্ত প্রয়োগ করে মূল উপাদানগুলিকে আমাদের বের করতে হবে। কিভাবে, চলো আমরা সেটাও শিখে ফেলি। আশা করি আমার কথাগুলো তোমরা সকলে বুঝতে পারছো। এখন আবার দেখো, দ্বিতীয় অংশের দ্বিতীয় শর্ত কি বলা আছে,
36। আচ্ছা, এটার মানে বোঝা যাচ্ছে যে x এর মান এমন হবে যার বর্গ হবে 36 এর সমান কিংবা এর ছোট। তাহলে 36 এর সমান ওইটাও হবে, আবার 36 এর থেকে ছোট ওইটাও হবে, কিন্তু 36 এর বড় হওয়া যাবে না। আমি আবার বলছি, x এর মান এমন হইতে হবে যার বর্গ করলে সেটা 36 এর সমান হবে এবং 36 এর ছোট হইতে হবে, বড় হওয়া যাবে না। যদি বড় হয় সেটা আমাদের গ্রহণযোগ্য হবে না, সমান হলেও সেটা হবে, ছোট হলেও হবে। অর্থাৎ আমি এরকম যদি x এর মান বের করে যদি হয় 40, তারপর ধরো 40, তাহলে এইটা আমার হবে না। কারণ কি, 40টা কি 36 থেকে কি আমার বড়। তাহলে x এর মানে কাজ করে যদি আমার 40 হয় সেটা আমার নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে, তাহলে আমার যদি 36 হয়, 36 হয়, এইটা আমার কাউন্ট করতে হবে। অর্থাৎ x এর মান এমন নিতে হবে যার বর্গ যদি 36 হয়, তবেও সেটাও হবে, এবং 36 এর ছোট হলে সেগুলোও হবে। বুঝতে পেরেছো? কিন্তু বড় হওয়া যাবে না, এটা দ্বারা সেটা বোঝানো হয়। এখন আমি শুরুতে দেখো এটাকে যদি একটু সাজাই দেখি, প্লাস মাইনাস 3 পাচ্ছি, প্লাস মাইনাস 4 পাচ্ছি, প্লাস মাইনাস 5 পাচ্ছি, প্লাস মাইনাস 6। আমরা ছোট সংখ্যাকে আমরা এই শেষ থেকে শুরুতে নিয়ে আসলাম, আর বাকিগুলোকে আমি শেষে দিলাম। আচ্ছা, এখন দেখো আমি এই প্লাস মাইনাস 3, দেখো প্লাস অথবা মাইনাস যে কোনো একটা মান বসালে আমার হবে। আমি এখানে 3 বসালাম, দেখো তাহলে কত, 9 is less than equal 36। অর্থাৎ দেখো x এর মান যখন আমি 3 নিলাম, কোন 3, এই যে প্লাস 3 নিলাম, তখন আমার এর বর্গ কত আসলো 9, যা কি 36 এর থেকে ছোট। তার মানে এইটা আমার একটা উপাদান হবে। আমি প্লাস নিয়ে যেটা পেয়েছি, মাইনাস নিলেও আবার সেম জিনিসই আসবে। সুতরাং এই প্লাস মাইনাস 3 হবে এই সেটের একটা উপাদান। আচ্ছা, এখন আমি 3 এর জায়গায় যদি 4 নেই তাহলে কত আসবে, দেখো 3 এর জায়গায় 4 নিলে আমার আসবে দেখো 16। 3 এর জায়গায় যদি আমি প্লাস 4 নেই তাহলে আমার আসবে কত, 16। তাহলে 16টা কি 36 এর থেকে ছোট, তাহলে এই কারণে আমার 16। অর্থাৎ এই 4 আমার হবে এই সেটের একটা উপাদান। প্লাস 4 নিয়ে আমি এখানে 16 পেয়েছি, মাইনাস 4 নিলেও একই জিনিস পাবো। সুতরাং প্লাস মাইনাস 4 উভয়ই হবে এই সেটের একটা উপাদান। আমি যদি এখন এই 4 এর জায়গায় এখানে 5 ব্যবহার করি, তাহলে আমার এখানে আসবে কত, দেখো 25। দেখো প্লাস 5 ব্যবহার করলে আমি এখানে বর্গ পেয়েছি 25, যা 36 এর থেকে ছোট। তাহলে আমি প্লাস 5 নিয়েও আমি এখানে যে মান পাচ্ছি সেটাও 36 এর থেকে ছোট, আমি মাইনাস নিয়ে করলেও সেটা আমি একই মান পাবো, যা 36 এর থেকে ছোট। তো সুতরাং এই প্লাস মাইনাস 5 উভয় হবে এই সেটের একটা উপাদান। এখন আমি একইভাবে দেখো 5 এর জায়গায় যদি আমি 6 বসাই তাহলে কত আসবে, 36। তাহলে দেখো, তাহলে আমি যদি x এর মান 6 বসাই তাহলে আমার কি আসবে 36, অর্থাৎ সমান। তাহলে আমার শর্তে কি বলা আছে যে x এর এমন মান নিতে হবে যার বর্গ 36 এর সমান হতে পারে বা তার ছোট হবে। তাহলে তার ছোট, এগুলো ছোট হয়েছে বলে এগুলো হয়েছে, যেহেতু সমানও আমাদের নেওয়া যাবে, যেহেতু শর্ত বলে দেওয়া আছে, তার মানে প্লাস মাইনাস 6 এই সেটের একটা উপাদান হবে। অর্থাৎ এই পুরাটাই হবে আমার এই দ্বিতীয় সেটের হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। কি, প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো সকলেই। এখন আসো তৃতীয় নম্বর প্রশ্নে আমরা একটু সমাধানে যাই। প্রত্যেকটা প্রশ্ন একই রকম, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবা, আমি চেষ্টা করব আরো সহজ ভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে আমার এখানে দেখো n থাকলো 2 is less than x is less than equal 6। আচ্ছা, এখন দেখো এখানেও আমাদের দেখো এখানে দুটো শর্ত আছে, দুটো অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, এইটা হচ্ছে দ্বিতীয় অংশ। ওকে, তাহলে প্রথম অংশে আমার কি বলা আছে দেখো, আমরা বিগত দুটো প্রশ্ন দেখলাম। প্রথম অংশে আমার বলা ছিল x belongs to n, তাহলে একটাতে আমি পেয়েছিলাম n, একটাতে পেয়েছিলাম
জেড, আবার এন, এনটা কি স্বাভাবিক সংখ্যা। তার স্বাভাবিক সংখ্যা কি, শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমি এখানে কিছুটা লিখে নিই, 1 2 3 4 5 6, তারপর ডট 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 ইনফিনিটি এই পর্যন্ত আমি লিখে নিলাম। তাহলে এই দেখো শূন্য থেকে বড় আমি এখানে মোট 6টা সংখ্যাকে লিখলাম, বাকিটা ডট ডট ইনফিনিটি পর্যন্ত লিখে একটা সেট তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা কি, এখন বর্তমানে এটা অসীম সেটে আছে। তাহলে অসীম থেকে এটাকে আমাদের সসীমে করার জন্য আমাদের এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে। তাহলে বিগত শর্ত থেকে এইটা আবার একটু আলাদা। কিরকম আলাদা দেখো, এর আগের প্রশ্নগুলোতে খেয়াল করো দুইটা আলাদা অংশ দেওয়া ছিল, এখানে একটাই শর্ত দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে এখন এইটা ভাঙানো শিখতে হবে। কিভাবে দেখো, 2x এরকম আছে তাহলে প্রথমটা, আর একটা আছে দেখো যে x is less than equal 6। দেখো তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুটো অংশকে একটা অংশ এখানে করে দেওয়া আছে। তাহলে x টা আমার কোথায় আছে, মাঝখানে, তাই না? তাহলে আমরা কি জানি যে আমরা যার মান নির্ণয় করি তাকে আমরা কি করি, সবসময় বাম পাশে রাখি, তাই না? 2 = x আমরা যদি লিখতাম, কার মান, আমরা যদি বলি যে x এর মান কত 2, তাহলে আমি যদি x এর মানটা বের করতে হলে x কে আমাদের কি বাম পাশে রাখতে হয়, আর 2 কে ডান পাশে রাখতে হয়। তো এরকম গ্রেটার দ্যান এবং লেস দ্যান চিহ্ন থাকলেও যার মান নিয়ে আমরা কাজ করব তাকে বাম পাশে রাখতে হয়, আর যাকে আমরা নিয়ে কাজ করব তাকে ডান পাশে রাখতে হয়। তাহলে x কে যদি আমি বাম পাশে নিই তাহলে চিহ্নটা ঘুরে যাবে না, এরকম হয়ে যাবে কিনা? অর্থাৎ এই হাঁটা দেখো x এর দিকে চলে আসে, তাহলে এটা তাহলে কি হচ্ছে, তাহলে x is greater than 2। তাহলে কি বুঝলাম যে x এর মান এমন হবে যা হবে 2 থেকে বড়, আর পরের অংশ কত দেওয়া আছে, তাহলে দেখো পরের অংশ যা আছে তাই থাকবে, অর্থাৎ x is less than equal 6, অর্থাৎ x এর মান 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে কি বুঝলাম, তাহলে এই প্রথম অংশটুকু দ্বারা কি বোঝাচ্ছে যে x এর মান হবে 2 থেকে বড় কিন্তু 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে 2 থেকে বড় কোনটা কোনটা দেখো, তাহলে x এর মান 2 থেকে বড়, তার মানে 3 4 5 6 এগুলো কি আমার 2 থেকে বড়, তাই না? আর কি 6 এর সমান বা 6 থেকে ছোট, তাহলে 6 এর সমান বা 6 থেকে ছোট, আমার এই প্রত্যেকটা হলো 6 এর সমান বা 6 থেকে ছোট। তো তাহলে আমরা এই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারবো। দেখো যে প্রথমে তাহলে আমি লিখবো কি, যে x এর মান হবে 2 থেকে বড়, তাহলে 3 4 5 6। তাহলে এরপরে শর্ত কি, তাহলে 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে দেখো 6 এর সমান মানে 6 হবে 6 থেকে ছোট, 5 4 এবং 3 6 থেকে ছোট। তাহলে আমার এই চারটা হবে এই সেটের উপাদান। তাহলে এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে এরকম দুটো শর্ত কল্পনা করে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ কি আসলো, 3 4 এবং 5 এবং 6। আচ্ছা, এখন আসো পরের প্রশ্ন, 4 নাম্বার কোশ্চেন। দেখো এখন দেখো আমরা প্রথম 3টা প্রশ্ন ঠিক যেভাবে করেছি শেষের 2টা প্রশ্ন কিন্তু একইভাবে গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যাবে। তো এই 2টা প্রশ্ন প্রত্যেকেই উপরের 3টা নিয়ম দেখে দেখে বাসায় চেষ্টা করবা, এবং যদি কেউ এই 2টা প্রশ্ন সলভ করতে কোথাও সমস্যা বোধ করো এই ক্লাসের কমেন্ট সেশনে আমাকে জানাবে, তাহলে আমি এই 2টা প্রশ্ন সলভ ক্লাস আবার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্ন যদি ভালো করে বুঝতে পারো বাকি 2টা তোমরা বাসায় ভালো করে করতে পারবে। তো এই 2টা তোমাদের বাসার কাজ থাকলো, আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই 2টা সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সামনের দিন আমরা ঠিক তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয় সেই বিষয়টা আমরা শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।